সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে। করোনা পরীক্ষা ও দালাল দৌরাত্ম ২,০০০ টাকায় মেলে দ্রুত নমুনা দেওয়ার সুযোগ। সাভারে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট বিক্রির অভিযোগ, আটক ২, চলছে অভিযান। চট্টগ্রামের ৫ জেলার মানুষের জন্য করোনা আইসিইউ মাত্র ২০টি, চরম হতাশায় রোগীরা। করোনাকালের ঈদযাত্রায় ১৫৬ দুর্ঘটনায় নিহত ১৮৫, আহত ২৮৩, যাত্রী কল্যাণ সমিতি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত আফরিন। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। তাকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রায় ২.৫ ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসক রাজিউল হক জানান, নাসিমের অবস্থা স্থিতিশীল। ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে মস্তিষ্কের রক্তক্ষরণ হয় তার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জন বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার রাজিউল হকের নেতৃত্বে তার অপারেশন হয়। এর আগে রাতে নাসিমকে সমন্বিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। সিএমএইচে অ্যাম্বুলেন্স আসলেও রোগীর অবস্থা খারাপ হওয়ায় স্থানান্তর সম্ভব হয়নি। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক নাসিমের খোঁজ রাখছেন। এ সময় বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র তিনি। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে বোঝা যাবে আর কি আমাদের কর্মপন্থা কী হবে আর কি, কিন্তু আমরা আসলে আগে আর কিছু আমরা এ ব্যাপারে কিছু বলবো না। স্থিতিশীল আছে, আল্লাহ তাআলা যেন তাকে আরো সুস্থ করে দেন দ্রুত, এবং তিনি যেন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। এই দোয়াটি দেশবাসীকে আজকে। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, মোহাম্মদ নাসিমের অবস্থার সর্বশেষ খবর কি রয়েছে? উনি তো আসলে চিকিৎসকরা জানিয়েছেন যে অস্ত্রোপচার সম্পূর্ণ হচ্ছে সফলভাবে, আর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে। এই মুহূর্তে আসলে আর কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, ১লা জুন আসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন যে সেই সময় তার ফুসফুসে ৫০% আসলে সংক্রমণ ধরা পড়ে, এবং সেই দিনই আসলে তার করোনা টেস্ট করা হয় এবং তিনি করোনা পজিটিভ হন। এর পরপরই আমরা যেটি আসলে জানতে পেরেছি যে চিকিৎসকরা তার আপ্রাণ চেষ্টা করে তাকে সুস্থ করার চেষ্টা করছিলেন, এবং বৃহস্পতিবার তার অবস্থার উন্নতিও হয়েছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে আজকে সকালে তাকে কেবিনে দেওয়ার কথা ছিল, হঠাৎ করেই আজকে ভোরে তার ব্রেন স্ট্রোক হয়, এবং চিকিৎসক যিনি ডাক্তার রাজিউল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজির বিভাগীয় প্রধান, তিনি জানিয়েছেন যে মোহাম্মদ নাসিমের এর আগেও একবার স্ট্রোক হয়েছিল, সেটি বাম পাশের স্ট্রোক হয়েছিল, এবং আজকে ডান পাশে দ্বিতীয়বার স্ট্রোক হয়েছে, এবং স্ট্রোক হয়ে যাওয়ার পরেই সিএমএইচ থেকে একটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছিল, কিন্তু তার অবস্থার তখন এতটাই অবনতি হয়েছিল যে তাকে সিএমএইচ হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি। এর পরপরই সকাল 10টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, এবং 2.5 ঘন্টা তার অপারেশন করা হয়, এবং অপারেশন সফল হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার চিকিৎসকরা, এবং তারা বলছেন যে অপারেশন সফল হওয়ার পরে এখন 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণে তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থার স্থিতিশীল রয়েছে, আর অবনতি হয়নি, এবং 48 ঘন্টা না গেলে আসলে আর তার অবস্থার কি হবে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে চিকিৎসকরা বলেছেন যে তিনি স্থিতিশীল আছেন, এবং একই সাথে চিকিৎসক কথা বলার পরে এখানে কথা বলেছে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল। তিনি আমাদেরকে যেমনটি আসলে বলেছেন যে তার নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কে সবসময় খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যদি প্রয়োজন হয় এবং উন্নত চিকিৎসা যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো
কোনোভাবেই তাকে বিদেশে পাঠানো হতে পারে এমন আশ্বাসও প্রধানমন্ত্রী দিয়েছেন এবং তাকে আপাতত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল সেই হাসপাতালেই আসলে রাখা হচ্ছে। এই মুহূর্তে তাকে কোথাও স্থানান্তর করা হচ্ছে না। চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন যে তার কারণ হচ্ছে যে তার অস্ত্রোপচারের পর যে অবস্থা, সেই অবস্থায় আসলে এই হাসপাতালে রেখেই তার চিকিৎসাটি করতে হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে চিকিৎসকরা এটি বলছিলেন যে তার যখন করোনা পজিটিভ হয়, করোনা পজিটিভ হয়ে যাওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং তার আগে যেহেতু একবার ব্রেন স্ট্রোক হয়েছে, এই সবগুলো বিষয় মাথায় রেখেই কিন্তু তার চিকিৎসা চালানো হচ্ছিল এবং খুব নিবিড়ভাবেই কিন্তু তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আজকে যখন তাকে কেবিনে নেওয়া হবে তার আগেই কিন্তু আসলে তার এই ব্রেন স্ট্রোকটি হয়েছে এবং তখন রক্তক্ষরণ হয়েছে এবং রক্তক্ষরণ হয়ে যাওয়ার পরে কিন্তু তার অবস্থার অবনতি হয়েছিল। সেটি আসলে অপারেশন করার পর তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন, 48 ঘন্টার পর্যবেক্ষণে কিন্তু রয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে মোহাম্মদ নাসিমের ছেলে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং একই থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর তিনি সভাপতি মণ্ডলীর সদস্য এবং একই সাথে 14 দলের মুখপাত্র, 14 দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলের পক্ষ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। তো আমার কাছে বাংলাদেশের স্পেশালাইজড হসপিটাল থেকে এটিই ছিল সর্বশেষ। বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। রাজধানীর বুথগুলোতে করোনা নমুনা দেওয়ার সিরিয়াল পেতে লাগছে 5 থেকে 7 দিন। তবে দিনে এসে দিনেই নমুনা দেওয়া যাচ্ছে 1.5 থেকে 2,000 টাকা দিলে। বুথের দায়িত্বে থাকাদের সঙ্গে যোগসাজশে এই টাকা নিচ্ছে এক শ্রেণীর দালাল। ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে মিলেছে এর প্রমাণ। জনতার হাতে ধরা পড়া এই লোকটির নাম মিলন। সে সূচনা কমিউনিটি সেন্টারের সিকিউরিটি গার্ড। করোনার নমুনা সংগ্রহের শুরু থেকেই টাকা নিয়ে আগে সুযোগ পাইয়ে দিচ্ছে সে, যেখানে সাধারণ মানুষকে নমুনা দিতে ঘুরতে হচ্ছে অন্তত 7 দিন। অথচ বেশ কয়েকদিন ছোটাছুটির পর মোহাম্মদপুরের ব্রাকের এই বুথে 12 জুন করোনার নমুনা দেওয়ার সিরিয়াল পেয়েছেন এই মানুষগুলো। তবে দিনে এসে দিনেও দেয়া যায় নমুনা, তার জন্য খরচ 1.5 থেকে 2,000 টাকা। সত্যতা যাচাইয়ে বুধবার যোগাযোগ করা হয় মিলনের সঙ্গে। এখন আপনার আমি বললাম যে ওই আপা আরেকজনের পাঠিয়েছিল, ওনার থেকে আমি 1500 নিয়েছি, কারো থেকে 2,000 টাকা নেই। এই যে টাকাটা দিয়ে দিবেন যে আমাকে, আপনাকে সবকিছু কিন্তু গোপনে লুকিয়ে দিতে হবে, গোপনে দিবেন সবকিছু। আমি আপনাকে সিটে বসাই দিয়ে দেবো সকালবেলা, সিরিয়ালে থাকবো, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী নামটা কে নিব, ঠিক আছে? তার কথা মতোই বৃহস্পতিবার সকাল 9টায় রুগী সেজে হাজির সূচনা কমিউনিটি সেন্টারে। বাইরে যখন অপেক্ষমানদের ভিড়, তখন ইন্ডিপেন্ডেন্টের এই কর্মীকে সবার আগে বুথে নিয়ে যায় মিলন। নমুনা দেওয়া শেষে তাকে টাকা দেবার পালা। তখনই আসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা। এ সময় মিলন পালাতে চাইলে ধরে ফেলে জনতা। পকেটে মেলে চুক্তির 1500 টাকা। পরে মিলন জানায় এ কাজে তার সঙ্গে আছে সিরিয়ালের দায়িত্বে থাকা রাজ্জাক নামের এক ব্যক্তি। আমি তো এখানে 4-5 দিন ধরে যাই না, আজকে আপনি ফোন দিয়েছেন, রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি গেছি ওইখানে। আমি ওইখানে গিয়ে দেখছেন সকালে তো আপনি কি ফোন দিয়েছেন দেখে ওই কবারই গেছি, এছাড়া যাইনি। লাল গেঞ্জি পরা আছে না উনি, সব আমি কিছু না ভাই। লাল গেঞ্জি পরা রাজ্জাক কাকা। কেন আমার নাম বলবো? টাকা নিল হয়নি, আমার নাম বলবো কেন? এটা আপনি ওরা জিজ্ঞাসা করেন, এই বিষয় আমি জানি না, এটা ওরা জানি। তবে বুধবার যোগাযোগ করা হলে রাজ্জাক জানায় বুথের দায়িত্বে থাকা ব্যক্তিদের খুশি করিয়ে দিতে হবে। যে 11 তারিখ পর্যন্ত সিরিয়াল দেওয়া যদি কেউ অ্যাবসেন্ট থাকে, তখন সেই ক্ষেত্রে ওই রুগীগুলির যদি কেউ থাকে তাহলে ডাইকা আমি করায় দেই। ধরেন ওরা 4-5 জন থাকে, ওদেরকে খুশি করলে আর কিছু লাগে না। করোনার নমুনা সংগ্রহের জন্য রাজধানীতে আছে 39টি বুথ। সবখানেই পাওয়া গেছে নানা ধরনের অনিয়মের অভিযোগ। আমি কালকে রাতে 3টা থেকে এই পর্যন্ত দাঁড়ায় রয়েছি ভাই। আমি যেটা পাইছি, আমি 11 তারিখ পাইছি, তাও 14, 15, 16 3টা সিরিয়াল পাইছি ভাই। আরেকজনের নাম দিয়ে আমি করে দিব, আপনি আমাকে 1500 টাকা দিবেন। কিন্তু আমার যে নামটা, সেই নামটা ব্যবহার হয়নি, অন্যজনের নাম দিয়ে সে আমাকে টেস্টটা করে দিচ্ছে। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত কিনা তা জানতে প্রতিদিনই করোনা টেস্টের বুথে ভিড় জমাচ্ছে মানুষ। তবে দিনের পর দিন ঘুরেও সিরিয়াল না পাওয়ার অভিযোগ রয়েছে। করোনার এই মহামারীর মধ্যেও
তৎপর একদল সুযোগ সন্ধানী। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে নজরদারি চলছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাকের আছে 31টা, জেকোজির আছে 8টা, এবং এগুলো কিন্তু আমাদের নজরদারির মধ্যে আছে বুথগুলো, এবং বুথগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু সব জায়গায় ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। যদি কেউ এরকম অভিযোগ আসে যে এখান থেকে আসলে কেউ টাকা নিচ্ছে, তারা অবশ্যই এটা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা ব্যবস্থাপনা নিব। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পুলিশ প্রশাসনকে প্রথম থেকেই চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে যেন পুলিশ দিয়ে সহায়তা করা হয়। এখন পর্যন্ত সেই সহায়তাটা আমরা পাইনি। ব্র্যাকের থেকে যেগুলি যারা ল্যাবের কাজে জড়িত, তাদের মধ্যে যদি কেউ কোনোভাবে জড়িত থাকে তাহলে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, সে ব্যাপারেও আমাদের তদন্ত চলছে। এখন করোনার নমুনা দিতে সময় লাগছে 5 থেকে 7 দিন, আর পরীক্ষার ফল পেতে আরও 4-5 দিন। আগে আক্রান্ত না হলেও এ সময়ের মধ্যে থেকে যাচ্ছে সংক্রমণের ঝুঁকি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাভারে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট বিক্রির অভিযোগে বৃহস্পতিবার 2 জনকে আটক করা হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুল হুদার সই ও সিল নকল করে সার্টিফিকেট তৈরি করতেন। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সম্প্রতি একটি পোশাক কারখানার 2 শ্রমিক কাজে যোগদানের জন্য করোনা নেগেটিভ প্রত্যয়নপত্র জমা দেয়। প্রতিষ্ঠানটি প্রত্যয়নপত্র যাচাই করতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে যোগাযোগ করলে বেরিয়ে আসে জালিয়াতির ঘটনা। করোনা পরীক্ষার তালিকাতেই নেই ওই 2 পোশাক শ্রমিকের নাম। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ভুয়া সার্টিফিকেট বিক্রেতা সাইদ মিয়ার কাছ থেকে টাকার বিনিময়ে প্রত্যয়নপত্র কিনে কারখানায় জমা দেন তারা। এ ঘটনায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কৌশলে প্রতারক সাইদকে হাসপাতালে ডেকে আনেন। এ সময় সাইদ ও তার এক সহযোগীকে আটক করে সাভার মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের সন্দেহ হয়েছে, কারণ আমাদের যে লিখক এই লিখের সাথে মিল পায়নি, তখন তারা ম্যানেজারকে দিয়ে এই 2 সার্টিফিকেট আমাদের হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর পর আমরা রেজিস্ট্রার খাতা চেক করে দেখলাম এই নামে এই রেজিস্ট্রেশনে আমাদের কোনো ব্যক্তি আমাদের এখানে পরীক্ষা করাই নাই। তখন আমরা থানাকে জানাই এবং থানায় ওই গার্মেন্টসের কর্মী 2 জনকে অ্যারেস্ট করে। এই ঘটনায় আটক 2 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় প্রতারণা মামলা করেছে স্বাস্থ্য কমপ্লেক্স। এই চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা আমাদের ডাক্তার সাহেব বলছে যে এরকম ভুয়া সার্টিফিকেট দিচ্ছে কোভিড-19 নেগেটিভ, এটা সে একটা আমাদের জানায়। তখন আমরা তাৎক্ষণিকভাবে কাজে নামি এবং আমরা এই যে নেগেটিভ দিচ্ছে সে সহযোগী সহ তাকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে এর সাথে আর কেউ জড়িত থাকলে তারপরে আইনে আওতায় আনা হবে। প্রতারক চক্রের অন্যতম হোতা আটক সাইদ মিয়া প্রায় বছরখানেক আগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে এমএলএসএস দায়িত্বে ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, আটক 2 জনকে আসলে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে, আর ভুয়া সার্টিফিকেট আসলে কারা কেন কিনতো? দেখুন, এ ব্যাপারে কিছু সময় আগে আমার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সাইদের সাথে কথা হয়েছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে 2 জনকে আটক করা হয়েছে তাদেরকে গতকালকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর লিটন মিয়ার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপরে কিন্তু সাভার মডেল থানা পুলিশ যে 2 জন যাদেরকে আটক করা হয়েছিল, যে সাইদ এবং তার সহযোগী রাজু, যে তাদেরকে কিন্তু তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে এই ঘটনার সাথে তারা 2 জনই জড়িত এবং তারা প্রায় প্রতিটি এই ভুয়া প্রত্যয়নপত্র 550 টাকার বিনিময়ে সরবরাহ করে থাকেন। এবং যেহেতু সাইদ মিয়া এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় বছরখানেক আগে চুক্তিভিত্তিক আউটসোর্সিং এ কাজ করতেন, সেই সুবাদে কিন্তু তার এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত এখনো যাতায়াত রয়েছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে এইখানে যারা পোশাক শ্রমিক সহ যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা করোনা নমুনা দিতে আসেন, এখানে যারা বেশিরভাগ পোশাক শ্রমিক এবং যারা স্বল্প শিক্ষিত বা নিম্ন আয়ের, তারা কিন্তু একটু অসচেতন, তাদেরকেই কিন্তু কাজে লাগাচ্ছিল এই চক্রটিতে। এই সাইদের একটি ফার্মেসি রয়েছে, সেখান থেকে তিনি এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যখনই যারা এই করোনা নমুনা সংগ্রহ করে তাদের যদি কারো পজিটিভ রেজাল্ট আসে, সেক্ষেত্রে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পজিটিভের জন্য একটি সার্টিফিকেট দেওয়া হয়। আবার যখন কেউ যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তাকে নেগেটিভের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হতো, যে সার্টিফিকেটটি তারা তাদের কর্মস্থলে দেখিয়ে যে তারা করোনা মুক্ত সেই বিষয়টি নিশ্চিত করে তারা
কারখানায় কাজে যোগদান করতেন। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যারই মধ্যে এই করোনার উপসর্গ দেখা দিচ্ছে, বিশেষ করে পোশাক শ্রমিকদের, তাদের কিন্তু কারখানা থেকে তাদেরকে ছুটিতে পাঠানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তাদের করোনা নমুনা দিয়ে তাদের করোনা ধরা পড়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। সেক্ষেত্রে এই পোশাক শ্রমিকদেরকেই কিন্তু তারা টার্গেট করে, তারা যেহেতু এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় বছরখানিক আগে কাজ করেছে, সেই সুবাদে তারা বলেছেন যে তারা এখনো ভুয়া পরিচয় দিতেন, যে তারা বলছেন যে এখনো তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন এবং যেহেতু সাভারে ঘনবসতিপূর্ণ একটি এলাকা, প্রায় 70 লাখ মানুষের বসবাস, সেখানে প্রতিনিয়ত দেখতে পেয়েছি যে আমরা শত শত মানুষ নমুনা দেওয়ার চেষ্টা করি, যার কারণে সামগ্রিক বিষয়টিকে কাজে লাগিয়ে কিন্তু এই প্রতারক চক্রটি এই কাজটি করে যাচ্ছিলেন। রুমাল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলার মানুষের জন্য করোনা আইসিইউ আছে মাত্র 20টি। বিশেষায়িত হাসপাতালে আসন সংখ্যা 450। চরম অব্যবস্থাপনায় চলা বন্দরনগরীর করোনা চিকিৎসা খাত যেন ধুঁকছে। আর এই অবস্থায় করোনা আক্রান্ত সামর্থ্যবানরা ছুটছে রাজধানীতে, আর যারা পারছেন না তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে প্রাণ হারাচ্ছেন অনেকটা বিনা চিকিৎসায়। গেল মাসের 22 তারিখে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলমের পরিচালক মোর্শেদ আলম। তার চিকিৎসায় আইসিইউ সংকট থাকায় আরেক মুমূর্ষু ভাইকে সরিয়ে মোর্শেদ আলমকে সেবা দিতে বাধ্য হয়েছিল চিকিৎসকরা। তারপরও বাঁচানো যায়নি তাকে। পরে উন্নত চিকিৎসায় তার পরিবারের করোনা আক্রান্ত আরও 5 সদস্য ঢাকায় স্থানান্তর হয়। একই অবস্থা চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। তিনিও করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা না পেয়ে অসুস্থ মাকে নিয়ে ঢাকা যেতে বাধ্য হয়েছেন। এভাবে প্রতিদিন করোনায় বিনা চিকিৎসায় মারা যাবার ভয়ে শহর ছাড়ছেন সামর্থ্যবানরা। আর এতে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া অবস্থা সামনে আসছে বলে মনে করে নাগরিক সমাজ। চট্টগ্রামের যারা সচ্ছল মানুষ, বিত্তবান যারা, তারা চিকিৎসা পাওয়ার জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন। অতীতে দেশের বাইরে যেত, এখন ঢাকায় যাচ্ছেন। এটা যে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা কি পরিমাণ নাজুক সেটার পরিচয় বহন করে। এরই মধ্যে আইসিইউ সুবিধা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা ইসলাম, কন্টেইনার ডিপো ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম চেম্বারের পরিচালক জামাল উদ্দিন সহ অনেক বিশিষ্টজন মারা গেছেন। চট্টগ্রামে করোনা বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালে গেল 3 সপ্তাহে অন্তত 15 জন আইসিইউ সাপোর্ট না পেয়ে মারা গেছেন। এই দুঃসময় কখন শেষ হবে সেটিও স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। আমাদের ফ্যাসিলিটিস কম, আমাদের ডক্টরস কম, তারপরও আমরা যে সেবা দিয়ে যাচ্ছি আমাদের সাধ্যে যা আছে, আমাদের সামর্থ্যের যা আছে সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। এদিকে বেসরকারি ক্লিনিকগুলোতে আইসিইউ করোনায় ব্যবহারের সুযোগ না দেয়াকেও বড় বিপদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালের মতো একটি অত্যাধুনিক হাসপাতাল আছে, বেসরকারি খাতে পার্ক ভিউ, ম্যাক্স হসপিটাল, এখানে তো আপনাকে সেবা দিতে পারবে, কিন্তু সেবাটা তারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আইসিইউ সেবার সংকট। সেই সংকটটা তো বেসরকারি খাতে পর্যাপ্ত আছে, আমরা তাদের কাছ থেকে সেই সেবাটা নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ আছে 110টি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এর আগের খবর আপনি আসলে চট্টগ্রামের এই নাজুক অবস্থার কথাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। এতগুলো সমন্বয় সভা হয়েছে, কিন্তু আইসিইউর যে সংকট সমাধানে কোনো সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে আসলে অগ্রগতি হয়েছে কিনা? আসলে একটির পর একটি সমন্বয় সভা হচ্ছে এবং সেখানে সরকারের বিভিন্ন পর্যায়ে রথী মহারথীরা উপস্থিত থাকছেন। তারা পারস্পরিক আলোচনা করছেন, তারা পারস্পরিক দোষারোপ করছেন এবং ক্ষেত্র বিশেষে গণমাধ্যম কর্মীদেরও পিণ্ডি চটকাচ্ছেন, কিন্তু সমস্যার খুব বেশি সমাধান এখনো পর্যন্ত আমরা দেখছি না। পরিস্থিতি কোথায় ঠেকেছে আসলে বলা অনেকটা বোঝা যায়, পরিসংখ্যানই বলে দেয়। কারণ চট্টগ্রামে এখনো পর্যন্ত প্রায় 3200 বা 3200-র কাছাকাছি বা বেশি করোনা রোগী আক্রান্ত হয়েছেন এবং এই চট্টগ্রামে স্বাস্থ্য সেবা খাতের উপর শুধু চট্টগ্রাম জেলা নয়, আশেপাশের আরও অন্তত 5টি জেলা নির্ভর করে। এই প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি মানুষের জন্য চট্টগ্রামে এখনও পর্যন্ত যে হাসপাতালে করোনা চিকিৎসার জন্য বেড সংখ্যা 450-র কাছাকাছি, আর আইসিইউ মাত্র 20টি। এখন এর বাইরে আরও বেসরকারি খাতে যে 110টি আইসিইউর কথা আমরা খবরে বলছিলাম, সেগুলো কিন্তু এখনও এই করোনা চিকিৎসায় আনা যায়নি। তো এই অল্প সেবা নিয়ে আসলে কিভাবে এত বিপুল সংখ্যক মানুষকে সেবা দেয়া যাবে বা তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে সেটি আসলে সহজেই বোঝা যাচ্ছে এবং এটি থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের
করোনার মধ্যে এবারের ঈদ যাত্রা 156টি দুর্ঘটনায় মারা গেছেন 185 জন আর আহত হয়েছেন 283 জন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। লকডাউনের কারণে এবছর মাত্র 10% মানুষ ঢাকা ছাড়লেও দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত বছরের চেয়ে তুলনামূলক বেশি। এবারের ঈদ যাত্রায় শুধু সড়কে 149টি দুর্ঘটনা ঘটেছে, রেল ও নৌপথ সহ 156টি দুর্ঘটনা। তবে সড়ক ছাড়া অন্যান্য দুর্ঘটনায় আহতের কোনো ঘটনা ঘটেনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেলে 35.74%, এছাড়া 28.98% ট্রাক, পিকআপ। দর্শক, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে চলে যাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর। আজকের বাংলাদেশের সর্বশেষ অবস্থা, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সবশেষ অবস্থা বলার আগে গতকাল পর্যন্ত আমাদের কাছে যা তথ্য ছিল সেই তথ্যের একটু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এগুলো সূত্র আইডিসিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। 4 জুন পর্যন্ত যে তথ্য বিশ্লেষণ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ 71% এবং নারী 29%। বয়স বিবেচনায় 60 বছরের অধিক বয়স 7% আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন, 51 থেকে 60 11%, 41 থেকে 50 বছরের 17%, 31 থেকে 40 27%, 21 থেকে 30 28%, 11 থেকে 20 বছর বয়সের 7% এবং 1 থেকে 10 বয়সের মধ্যে 3%। এখানে উল্লেখ করতে চাই যে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতাংশ হারে সর্বাধিক 28% দেখা যাচ্ছে এবং তারপরে 31 থেকে 40 বছরের মধ্যে 27%। এই ক্ষেত্রে এই বয়সের মানুষদের অনেক বেশি সচেতনতা এবং সতর্কতা আশা করব এবং পরামর্শ দিব যে তারা, এই বয়সের মানুষরা আসলে কর্মস্থলে বেশি থাকেন, বাইরে বেশি ঘোরাঘুরি করেন, কাজের ক্ষেত্রেই হোক বা যে কারণেই হোক, এবং বয়সের কারণে যেহেতু তরুণ বয়স, এই বয়সটার মধ্যে অনেক সময় তারা সতর্কতা এবং সচেতনতাকে ঠিকভাবে গ্রহণ করেন না। এই জন্য 21 থেকে 30 এবং 31 থেকে 40 বয়সের এই তরুণদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, আপনারা সচেতন থাকেন। আপনার কারণে আপনার পরিবারের অন্য কোনো সদস্য না ঝুঁকির মধ্যে পড়ে। যা স্বাস্থ্যবিধিগুলো আমরা বলি, অবশ্যই মাস্ক পরতে হবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কর্মক্ষেত্রে থাকেন, আপনি রাস্তায় থাকেন, আপনি বাজারে থাকেন, আপনি যেখানেই থাকেন, আপনার উপর নির্ভর করছে আপনার পরিবারের অন্য সদস্যদের সুস্থতা থাকা। কাজেই বিশেষভাবে অনুরোধ করব, এইসব তরুণ যুবক ভাই বোনদের, আপনারা সতর্ক হন, সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিজেকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, আপনার পরিবারের শিশুসহ বয়োবৃদ্ধ যারা আছেন সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন। মৃত ব্যক্তিদের বয়সের হার বিশ্লেষণে, যেটা 4 জুন পর্যন্ত আইডিসিআর সূত্র এবং আইডিসিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, 1 থেকে 10 বছরের মতো মৃতের হার 0.82%, 11 থেকে 20 বছরের মধ্যে 1.49%, 21 থেকে 30 বছরের 3.4%, 31 থেকে 40 8.29%, 41 থেকে 50 17.39%, 51 থেকে 60 29.62% এবং 61 বছর বয়সের বেশি যারা আছেন তাদের মধ্যে 38.99%। মৃত্যুর হার বিশ্লেষণে যারা 60 তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। কাজেই এই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অনেক বেশি সচেতন থাকবেন, অনেক বেশি সতর্ক থাকবেন এবং যতদূর সম্ভব ঘরে থাকা যায় ঘরে থাকবেন এবং স্বাস্থ্য নিয়ম যা আমরা বারবার বলি, প্রত্যেকের জন্য মাস্ক পরিধান করা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাবেশ এবং জনসমাগম এড়িয়ে চলা। 60 মানুষের অনেকের ক্ষেত্রে ক্রনিক যেগুলো ডিজিজ বা অসংক্রামক দীর্ঘমেয়াদী অসুখ যাদের আছে, বা তারা নিয়মিত ওষুধ সেবন করবেন, ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন এবং সেই অসংক্রামক যেগুলো অসংক্রামক ব্যাধি, দীর্ঘমেয়াদী ব্যাধিগুলো নিয়মিত কন্ট্রোলে রাখার
বা আপনার জন্য যা যা করার সেগুলো করবেন। প্রত্যেককেই নিজেকে সুস্থ রাখতে, মানসিকভাবে সুস্থ রাখতে, শারীরিকভাবে সুস্থ রাখতে নিয়মিতভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, নিয়মিতভাবে ব্যায়াম করবেন, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানবিক মনোবলকে দৃঢ় রাখবেন। তিনি আক্রান্ত হন বা না হন, সকলেরই মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের উপর একটি বিশাল প্রভাব ফেলে। কাজেই মানসিক স্বাস্থ্যকেও আমাদের ভালো রাখতে হবে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। এবার আসবো আজকের তথ্য। 50টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে। এই ক্ষেত্রে নতুন একটি পরীক্ষাগার যুক্ত হয়েছে, যেটা হলো শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ। কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজ, যেই মেডিকেল কলেজের কারিগরি কারণে ডিসইনফেকশনের দরকার হয়েছে, সেই জন্য কক্সবাজার মেডিকেল কলেজ থেকে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয় নাই। এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরেও কারিগরি ত্রুটির কারণে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয় নাই। 50টি ল্যাবের পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে এবং নমুনা সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 14,645টি। এই নমুনার মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে 14,088টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,72,365টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,828 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত 60,391 জন। শনাক্তের হার 20.07%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 643 জন। এ পর্যন্ত সুস্থ 12,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.20%। গত 24 ঘন্টায় মৃত্যুতে যোগ হয়েছেন আরো 30 জন এবং এ পর্যন্ত মৃত্যু 811 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 23 জন, নারী 7 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, সিলেট বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 2 জন, বরিশাল বিভাগের 1 জন, রংপুর বিভাগে 1 জন। মৃত্যুদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 17 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 13 জন। 24 ঘন্টা আইসোলেশনে 365 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 173 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 6,946 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,847 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 2,245 জন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2,495 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,97,433 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,40,114 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,319 জন। এই কোয়ারেন্টাইন প্রাতিষ্ঠানিক এবং বাসায় কোয়ারেন্টাইন সহ সারা দেশে 64 জেলায় সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য 24 ঘন্টায় গত 24 ঘন্টায় নতুন করে কোনো সংগ্রহ হয় নাই। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 13,400টি। এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,16,475টি। বর্তমানে মজুদ আছে 2,92,667টি। ফোন কলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়, স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,90,407টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 96,07,558টি।
অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,274 জন। গত 24 ঘন্টায় এই সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেটা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 946 জন, স্থলবন্দরে 622 জন, সমুদ্র বন্দরে 143 জন এবং সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 1,711 জন। এই সকল বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সহ এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 7,07,175 জনকে। এই ছিল বাংলাদেশের তথ্য। তবে আরেকটি তথ্য আপনাদের সাথে আমি জানাতে চাই, সেটা হলো আমাদের বেসরকারিভাবে এ পর্যন্ত আমরা 25টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি। তবে এখনো 25টি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে নাই। তারা অনুমতি নিয়েছেন এবং তারা প্রক্রিয়াধীন আছেন কার্যক্রম শুরু করার জন্য। যে সকল বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছেন সেগুলো হলো এভারকেয়ার হসপিটাল, স্কয়ার হসপিটাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, এনাম মেডিকেল কলেজ এবং হসপিটাল, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড রিসার্চ, ল্যাপি হসপিটাল। ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে প্রাভা হেলথ বাংলাদেশ, বায়োমেড ডায়াগনস্টিক, GMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, DNA সলিউশন লিমিটেড। আরেকটি প্রাইভেট প্রতিষ্ঠান যেটি সরকারি নমুনাই পরীক্ষা করে থাকেন সরকারের কিট দিয়ে, গাজী COVID-19 PCR ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। যদিও এটা বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সরকারিভাবেই তারা পরীক্ষা করে থাকেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, ICGDRB সরকারিভাবেও নমুনা পরীক্ষা করেন এবং বেসরকারিভাবেও তারা নমুনা পরীক্ষা করে থাকেন। আরেকটি প্রতিষ্ঠান আইদেশি, তারা সরকারিভাবে নমুনা পরীক্ষা করে থাকেন। এই ছিল বাংলাদেশের তথ্য। গত 24 ঘন্টায় দক্ষিণ এশিয়ায় শনাক্ত হয়েছে 12,977 জন। এ পর্যন্ত 3,09,597 জন। মৃত্যুবরণ করেছেন 333 জন। এ পর্যন্ত 8,610 জন। বিশ্বে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,29,281 জন। এ পর্যন্ত 64,16,828 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,842 জন। এ পর্যন্ত 3,82,867 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 4 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করার আগে বারবারই আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। স্বাস্থ্যবিধির মধ্যে অবশ্যই জরুরি এবং অত্যাবশ্যক সঠিকভাবে মাস্ক ব্যবহার করা। আমরা বারবার এই কথাটা বলার এই জন্যই যে এটাই আমাদের প্রধান হাতিয়ার কোভিড বা করোনা ভাইরাসের মোকাবেলার জন্য। এবং তার সাথে সাথে জনসমাবেশ এড়িয়ে চলা, বারবার হাত ধোয়া, কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা। যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবলকে উজ্জীবিত রাখবেন। যারা আক্রান্ত হন নাই তারাও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যাদের অসংক্রামক দীর্ঘমেয়াদী ব্যাধি আছে তারা সেই ব্যাধিগুলোর যথাযথ পরিচর্যা করবেন, চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন এবং নিয়ন্ত্রণে রাখবেন। কারণ যাদের অসংক্রামক ব্যাধি থাকে তাদের জন্য ঝুঁকি, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, সেজন্য বেশি সতর্ক থাকবেন। আরেকটি বিষয়, ধূমপান থেকে বিরত থাকবেন এবং যে কোনো তামাক সেবন থেকে বিরত থাকবেন। ধূমপান করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। সেজন্য অনুরোধ করব এবং পরামর্শ দিব ধূমপান থেকে বিরত থাকবেন। আমাদের যেই বয়সের আমরা দেখছি যে আক্রান্তের সংখ্যা বেশি, 21 থেকে 30 এবং 31 থেকে 40, হয়তো এই বয়সের মধ্যে ধূমপানের সংখ্যাও বেশি, সেই কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। বিশেষভাবে অনুরোধ করব ধূমপান থেকে বিরত থাকুন, তামাক গ্রহণ থেকে বিরত থাকুন এবং যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মেনে চলুন। যারা আইসোলেশনে আছেন যেভাবে চিকিৎসক পরামর্শ দেন সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন এবং চিকিৎসা নিন। যারা আক্রান্ত হয়েছেন তারা বারবার আদা লবঙ্গ মিশ্রিত গরম পানি খেতে পারেন, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল শাকসবজি এগুলো খাবেন এবং ফুসফুসের ব্যায়াম করবেন।
অবশ্যই ফুসফুস যেহেতু আক্রান্ত হয়, এজন্য ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখবেন। এই ছিল আমাদের আজকের জন্য উপদেশ এবং পরামর্শ। আশা করি আমরা পরামর্শগুলি মেনে চলে নিজে সুস্থ থাকবো, পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখবো, দেশকে সুস্থ রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা বারবার করছি, আজকেও শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেখছিলেন। আমরা চলে যাচ্ছি আমাদের খবরে। বিশ্বজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে রেকর্ড আক্রান্ত হয়েছেন 1,30,000। গত 24 ঘন্টায় বিশ্বে 5,500 মানুষের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত আক্রান্ত ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে মারা গেছে 1,492 জন। আক্রান্ত হয়েছেন 31,800 জন। বিশ্বে মোট প্রাণহানি 3,92,000 ছাড়ালো। মোট আক্রান্ত 66,88,000-এর বেশি। এছাড়াও যুক্তরাজ্যে 1031, রাশিয়ায় 169 জন, পেরুতে 137 জন, যুক্তরাজ্যে 176 জন মারা গেছেন। ইরানে নিষেধাজ্ঞা শিথিলের পর একদিনে সর্বোচ্চ 3,574 জন নতুন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে অংশ নেওয়া বিক্ষোভকারীদের করোনা পরীক্ষার জন্য আহ্বান জানিয়েছে সিডিসির পরিচালক। ভারতে একদিনে করোনায় মারা গেছেন 275 জন। বৃহস্পতিবার দেশটিতে 9,889 জনের নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটার। ধন্যবাদ সবাইকে।